শুরুতে আপনাদের সকলকে চ্যানেলে স্বাগতম। আচ্ছা, কখনো কি খেয়াল করে দেখেছেন যে সাধারণ একটা তরল বা দ্রাবকের মধ্যে বাইরে থেকে কিছু একটা মিশিয়ে দিলে, মানে যাকে আমরা দ্রব বলি, সেই তরলটার পুরো ভৌত অবস্থায় একেবারে জাদুর মতো বদলে যায়? আজকে এই দারুণ বৈজ্ঞানিক বিষয়টা নিয়েই আমরা কথা বলবো। তবে একদম মূল থিওরিতে ঢোকার আগে চলুন দারুণ দুটো বাস্তব জীবনের রহস্য নিয়ে একটু ভাবা যাক। শীতপ্রধান দেশগুলোর কথা ভাবুন তো, বরফে ঢাকা রাস্তায় তারা কেন টনকে টন লবণ ছিটিয়ে দেয়? কিংবা প্রচণ্ড ঠান্ডায় গাড়ির রেডিয়েটরের পানি যাতে জমে না যায় তার জন্য অ্যান্টিফ্রিজ কেন মেশানো হয়? বেশ ইন্টারেস্টিং, তাই না? চলুন বিষয়গুলো মাথায় রাখি। আজকের এই এক্সপ্লেনারের শেষেই কিন্তু এর পেছনের জাদুকরী বিজ্ঞানটা আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। আজকের এক্সপ্লেনারে আমরা মূলত যে বিষয়গুলো কভার করব তা হল, প্রথমে সমষ্টিগত ধর্মের একদম বেসিক কিছু ধারণা, এরপর বাষ্পচাপ ও স্ফুটনাঙ্ক নিয়ে আলোচনা, তৃতীয় ধাপে থাকবে হিমাঙ্ক ও অভিস্রবণের কথা, চতুর্থ ধাপে একটু টুইস্ট, ভ্যান হাফ ফ্যাক্টর এবং সবশেষে আমাদের প্রাত্যহিক জীবনে এর বাস্তব ব্যবহার। তো চলুন একদম প্রথম টপিকটা দিয়ে শুরু করা যাক, সমষ্টিগত ধর্মের প্রাথমিক ধারণা। এখন প্রশ্ন হল, এই কলিগেটিভ প্রপার্টিজ বা সমষ্টিগত ধর্ম আসলে কি? খুব সহজ ভাষায় বলতে গেলে এগুলো হলো দ্রবণের এমন কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য যা পুরোপুরিভাবে দ্রবণে উপস্থিত কণার সংখ্যার ওপর নির্ভর করে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু সংখ্যার ওপর। দ্রবের রাসায়নিক প্রকৃতি কেমন, তার রং লাল না নীল, কিংবা এর গন্ধ কেমন, এসবের ওপর এটা একদমই নির্ভর করে না। মজার একটা ব্যাপার কি জানেন? এই কলিগেটিভ শব্দটা আসলে এসেছে ল্যাটিন শব্দ কলিজিয়াটাস থেকে, যার মানে হল একত্রে বাঁধা। অর্থাৎ এখানে মূল খেলাটাই হল কণার সংখ্যার। ব্যাপারটা আসলেই বেশ অদ্ভুত, তাই না? এবার আমরা আমাদের তৃতীয় ধাপে চলে যাচ্ছি, যেখানে থাকছে বাষ্পচাপ ও স্ফুটনাঙ্ক। বিষয়টা একটু ধাপে ধাপে বোঝা যাক। ধরুন একটা বিশুদ্ধ দ্রাবক আছে, যার নিজস্ব একটা নির্দিষ্ট বাষ্পচাপ থাকে, যেটাকে আমরা পি0 বলছি। এখন এর মধ্যে যখনই বাইরে থেকে কোনো দ্রব্য যোগ করা হয়, তখন তরলের ঠিক উপরিভাগে দ্রাবকের অণুর সংখ্যা হঠাৎ করে কমে যায়। কেন কমে? কারণ সেই জায়গাটা দখল করে নেয় নতুন আসা দ্রবের কণাগুলো। তো সারফেস এরিয়া কমে যাওয়ায় স্বাভাবিকভাবে বাষ্পীভবন কম হয়, আর তাই বাষ্পচাপও কমে গিয়ে শুধু পি হয়ে যায়। বিজ্ঞানের ভাষায় একেই আমরা বলি বাষ্পচাপের আপেক্ষিক হ্রাস। আর এই যে বাষ্পচাপ কমে যাচ্ছে, এর নিখুঁত গাণিতিক হিসাবটা কিন্তু আমরা পাই রাউল্টের সূত্র বা রাউল্টস ল থেকে। সমীকরণটা খেয়াল করুন, P0 মাইনাস পি ডিভাইডেড বাই P0 সমান সমান এক্স সলিউট। এর মানে হলো এই বাষ্পচাপের আপেক্ষিক হ্রাস ঠিক দ্রবের মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশের একদম সমান। সোজা কথায়, দ্রব্য যত বেশি মেশানো হবে, বাষ্পচাপ ঠিক ততটাই পাল্লা দিয়ে কমে যাবে। এখন এই বাষ্পচাপ কমে যাওয়ার সরাসরি একটা প্রভাব কিন্তু গিয়ে পড়ে স্ফুটনাঙ্ক বা ফুটতে শুরু করার তাপমাত্রার উপর। একটু ভেবে দেখুন, যেহেতু ভেতরের বাষ্পচাপ কমে গেছে, তাই তরলটাকে বাইরের বায়ুমণ্ডলীয় চাপের সাথে সমান হতে হলে এখন কিন্তু আগের চেয়ে অনেক বেশি তাপ দিতে হবে। ফলে স্ফুটনাঙ্ক এক লাফে বেড়ে যায়। আর এই স্ফুটনাঙ্ক বৃদ্ধির সমীকরণটা হল ডেল্টা টিবি সমান কেবি গুণন এম। এখানে এম হল মোলালিটি, যা মূলত ওই কণার পরিমাণকে নির্দেশ করছে। চলুন এবার ৩ নম্বর বিষয় ঢুকা যাক, হিমাঙ্ক হ্রাস ও অভিস্রবণ। এই অংশটা কিন্তু আমাদের প্রাত্যহিক জীবনের অনেক কিছুর সাথে সরাসরি যুক্ত। যখন কোনো তরলে দ্রব্য মেশানো হয়, তখন দ্রাবকের অণুগুলো আগের মতো সুন্দর সুশৃঙ্খলভাবে জমে কঠিন আকার ধারণ করতে একটা বড় বাধার মুখে পড়ে। এর ফলে কি হয়? তরলটাকে জমাট বাঁধতে বা বরফ হতে আগে চেয়ে আরও অনেক কম তাপমাত্রায় যেতে হয়। একেই বলা হয় হিমাঙ্ক হ্রাস বা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন। এর সমীকরণটা হল ডেল্টা টিএফ সমান কেএফ গুণন এম। ঠিক স্ফুটনাঙ্কের মতোই এখানেও ওই কণার সংখ্যা যত বাড়বে, তরলটাকে জমাতে তত বেশি ঠান্ডার দরকার হবে। এরপরই আমাদের সামনে আসছে অভিস্রবণ বা অসমোসিসের ধারণা। একটা অর্ধভেদ্য ঝিল্লির ভেতর দিয়ে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে দ্রাবকের যে স্বাভাবিক প্রবাহ, সেটাকেই আমরা অভিস্রবণ বলি। এখন ঠিক যেই পরিমাণ চাপ প্রয়োগ করলে এই প্রবাহটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া যায়, সেটাই হলো অসমোটিক প্রেশার বা অভিস্রবণিক চাপ।
বিজ্ঞানী ভ্যান হফের সমীকরণ অনুযায়ী পাই সমান CRT। এখানে সি দিয়ে মোলার ঘনত্ব, আর দিয়ে গ্যাস দ্রবক এবং টি দিয়ে পরম তাপমাত্রা বোঝানো হয়েছে। এই অসমোটিক প্রেশারের মাত্রার উপর ভিত্তি করে দ্রবণকে খুব সহজেই 3 ভাগে ভাগ করা যায়। আইসোটোনিক হল সেই অবস্থা যখন দুটি দ্রবণের চাপ একদম কাটায় কাটায় সমান থাকে। হাইপারটোনিক হল তুলনামূলক বেশি চাপের দ্রবণ, আর হাইপোটোনিক মানে হল কম চাপের দ্রবণ। বেশ সোজা, তাই না? নতুন নতুন এক্সপ্লেনার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। তো এবার আমরা যাচ্ছি আমাদের এক্সপ্লেনারের সবচেয়ে চমকপ্রদ অংশে, চতুর্থ ধাপ, ভ্যান হফ ফ্যাক্টর। এতক্ষণ তো আমরা কণার সংখ্যা নিয়ে অনেক হিসাব নিকাশ করলাম, কিন্তু সবচেয়ে মজার বা টুইস্টের বিষয়টা হলো বাস্তবে অনেক সময় এই হিসাবটা মেলে না। কিন্তু কেন? কারণ এমন অনেক দ্রব্য আছে যেগুলো পানিতে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, যাকে বিজ্ঞানের ভাষায় ডিসোসিয়েশন বলে। যেমন ধরুন, আমাদের পরিচিত খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড ভেঙে দুটি আলাদা কণা তৈরি করে। তখন ভ্যান হফ ফ্যাক্টর বা আই এর মান 1-এর চেয়ে বড় হয়ে যায়। আবার উল্টোটাও ঘটে, কখনো কখনো কণাগুলো জোড়া লেগে যায়, যাকে বলে অ্যাসোসিয়েশন। যেমন বেনজিনের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড জোড়া লেগে ডাইমার বা জোড়া কণা তৈরি করে। তখন আবার আই এর মান 1-এর চেয়ে ছোট হয়ে যায়। প্রকৃত কণার সংখ্যা আর আমাদের প্রত্যাশিত কণার সংখ্যার মধ্যে এই যে লুকোচুরি বা পার্থক্য, এটাই মূলত ভ্যান হফ ফ্যাক্টর। যেহেতু কণার সংখ্যাটা মাঝে মধ্যেই এমন বদলে যায়, তাই এই পরিবর্তিত সংখ্যাটাকে একদম নিখুঁতভাবে হিসাবে আনতে আমাদের আগে সবগুলো সমীকরণকে একটু আপডেট করতে হয়। খেয়াল করলে দেখবেন স্ফুটনাঙ্ক, হিমাঙ্ক এবং অসমোটিক প্রেশার সবগুলোর সূত্রেই এখন এই আই বা ভ্যান হফ ফ্যাক্টর গুণ করে দেওয়া হয়েছে। আর এই ছোট্ট কারেকশনটার ফলে অজানা কোনো পদার্থের আণবিক ভর নির্ণয়ের একদম নিখুঁত একটা গাণিতিক হিসাব আমরা পেয়ে যাই। সব শেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং শেষ অংশে, বাস্তব জীবনে এর ব্যবহার। আমাদের এক্সপ্লেনারের একদম শুরুতেই যে বরফে ঢাকার রাস্তায় লবণ ছিটানোর রহস্যের কথা বলেছিলাম, মনে আছে? সেটা মূলত এই হিমাঙ্ক হ্রাস বা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনেরই একটা চমৎকার বাস্তব উদাহরণ। রাস্তায় লবণ মিশিয়ে দিলে পানি আর স্বাভাবিকভাবে 0 ডিগ্রিতে বরফ হতে পারে না। তাকে জমতে হলে আরও অনেক কম তাপমাত্রায় যেতে হয়, ফলে খুব সহজেই রাস্তার জমাট বরফ গলে যায়। গাড়ির রেডিয়েটরে ব্যবহৃত অ্যান্টিফ্রিজও ঠিক একই কাজটাই করে। আবার আইসক্রিম বানানোর সময়ও বরফ গলা ঠেকাতে এই একই কারণে লবণ ব্যবহার করা হয়। অন্যদিকে খাবার অনেকদিন ভালো রাখতে বা সংরক্ষণে উচ্চ অসমোটিক প্রেশার কাজে লাগানো হয়, যাতে ব্যাকটেরিয়া বা জীবাণুগুলো সহজেই নষ্ট হয়ে যায়। আর হাসপাতালের রোগীদের যে আইভি স্যালাইন দেওয়া হয়, সেটাও কিন্তু আমাদের রক্তের সাথে একদম আইসোটোনিক বা সমান চাপ রেখে খুব সাবধানে বানানো হয়। আজকের এই পুরো আলোচনার একটা কুইক সারসংক্ষেপ বা চিট শিট যদি করি, তাহলে বলা যায় দ্রাবকের মধ্যে শুধু দ্রব যোগ করার কারণেই বাষ্পচাপ কমে যায়, স্ফুটনাঙ্ক বেড়ে যায়, হিমাঙ্ক কমে যায় এবং অসমোটিক প্রেশার বেড়ে যায়। আর এই 4টি মৌলিক পরিবর্তনই হল আমাদের আজকের মূল বিষয়, কলিগেটিভ প্রপার্টিজ। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের জন্য চমৎকার একটা প্রশ্ন রেখে যাই। যদি এই পরিবর্তনগুলো সত্যিই কেবল কণার সংখ্যার ওপরই নির্ভর করে, তবে একটু ভাবুন তো, যদি একদম অচেনা, অজানা বা ধরুন ভিন গ্রহের কোনো একটা অদ্ভুত পদার্থ পানিতে মেশানো হয়, যার কণার সংখ্যা একদম হুবহু আমাদের পরিচিত কোনো দ্রব্যের সমান, তাহলে ঠিক কি ঘটবে? উত্তরটা কিন্তু খুব সোজা। তরলের ভৌত পরিবর্তনগুলো একদম হুবহু একই হবে। কারণ পদার্থটা কি, দেখতে কেমন বা কোথা থেকে এসেছে, তা বিজ্ঞানের এই নিয়মের কাছে একেবারেই গুরুত্বহীন। এখানে আসল কথা একটাই, কণার সংখ্যাটা আসলে কত। আশা করি আজকের এই এক্সপ্লেনারটি চারপাশের বিজ্ঞানকে একটু হলেও নতুনভাবে দেখতে সাহায্য করবে।